ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আমাদের নতুন চ্যানেলে সিনিয়র আপু যখন বখাটে ছেলের প্রেমে গল্পটি আপলোড করা হয়েছে। যারা এখনও দেখেননি, ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ওই সায়রা, ওই ছেলেটাকে দেখ কিভাবে চুলগুলো তেল দিয়ে রাখছে। ইয়াক! কই রে, কোন ছেলেটা? আরে ওই যে ওই ছেলেটা গেট দিয়ে যেটা ঢুকতেছে। সায়রা সহ ওর সব বান্ধবী গেটের দিকে তাকালো। দেখতে পেল একটি ছেলে মোটা ফ্রেমের একটা চশমা পরা, ঢিলে ঢালা চেক শার্ট আর কালো একটি জিন্স প্যান্ট আর চুল ভর্তি তেল দিয়ে কলেজে প্রবেশ করতেছে। যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু কিউট আছে। দাড়িগুলো দেখছিস, সেই দেখতে। তোর রুচি তো এইরকমই হবে। জানা প্রেম করবে ওই খ্যাতের সাথে। সেটা তোকে বলতে হবে না। এই তোরা থাম তো, ওটারে আজকে মজা শিখাই। কি বলিস? আজকে তাইলে এইটারে করবি। ওই হালা, এদিকে আয়। জি আপু, আমাকে বলছেন? ছেলেটি ওদের কাছে গিয়ে তোর নাম কি? কিছুটা সময় নিয়ে বলল, জি আমার নাম অন্তর। কোনি আরে? ওই হালা, কস না কেন? জি জি মানে অনার্স প্রথম বর্ষে। ও এই কথা। তা তোর নানির নাম কি? আজব, নানির নাম বলতে হবে কেন? তুই বলবি নাকি ওই মেয়ের মেকআপ বক্সের সব জিনিস তোর মুখে মাখবো? জি না, মানে আমার নানির নাম মনোয়ারা খাতুন। মাথা নিচু করে কথাটি বলার পরেই এক একটা কই মাছের মতো লাফালাফি করে হাসাহাসি শুরু করলো। যা এখন, পরে তোরে দেখে নিচ্ছি। ছেলেটি কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। কিরে সায়রা, তুই ওরে ছেড়ে দিলি কেন? ওর জীবন তেজপাতা করার দায়িত্ব তো আমার। আজকে না হয় ছেড়ে দিলাম, কালকে ধরবো ওরে। সবই বুঝলাম, কিন্তু ওর জীবন তেজপাতা তুই কিভাবে করবি? তুই বুঝবি না, চল ওই টাকলারে আজকে বাসটা দিয়েই দেই। চল। আচ্ছা, ওরা টিজ করতে থাকুক, আমার পরিচয় পর্বটা সেরে ফেলি। গল্পের নায়ক হলো সায়রা। অন্তর যেই কলেজে নতুন ভর্তি হয়েছে সেই কলেজের সভাপতির মেয়ে এবং কলেজে একজন মেধাবী ছাত্র। 1 বছর আগেই এই কলেজের ইংলিশ টিচার হিসেবে নিয়োগ হয়েছে, কিন্তু বছর 3 থেকে 2 মাসই ইনি ক্লাস করান। কিন্তু এই 3 মাসেই ছাত্রছাত্রীদের A to Z সব বুঝিয়ে দেয়। কিন্তু সায়রা সব ছাত্রদের টিজ করত। সায়রা কলেজের সব থেকে সুন্দরী বটে। অনেক ছেলেই ওকে প্রপোজ করেছিল, কিন্তু সবগুলোরই দিয়েছে মায়ের। গল্পের নায়কের নাম অন্তর, আর সে এখানে আজকেই নতুন ভর্তি হয়ে এসেছে। তো গল্পে ফেরা যাক। তোরা থাক, আমি ক্লাসটা করিয়ে আসি। আজকে হঠাৎ ক্লাস করবি যে? ওই ক্ষেত্রে একটু টিজ করবো আর কি। হ্যাঁ ঠিক আছে, যা। তারপর সায়রা ক্লাসে চলে গেল। সব ছাত্রছাত্রী গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, সিট ডাউন। আমি সালহা খানম সায়রা, তোমাদের ইংলিশ ক্লাস নিব আজ থেকে। একজন ছাত্র বলে উঠল, ম্যাম আপনার বিএফ আছে? পুরাতন ছাত্রছাত্রী ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সায়রা ধীর পায়ে ওর কাছে গেল, একটা মুচকি হাসি দিয়ে, এদিকে আসতে বলছি। ওরে বাইরে নিয়ে গিয়ে, জি এবার বল। উড়াধুরা মায়ের কিল ঘুষি থাপ্পড় ইত্যাদি। বাবারে, এটা মেয়ে নাকি অন্য কিছু? এইটার থেকে দূরে দূরে থাকতে হবে মনে মনে। আর আগেই বলে রাখি, অন্তরটা অন্য কেউ না, আমি নেহাল। হালার পুত, আমার বিএফ আছে নাকি সেটা তোরে বলতে হবে? সরি ম্যাম, আর হবে না, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এবারের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন এসব করতে না দেখি। যা সিটে গিয়ে বল। ছেলেটি অন্তরের পাশে বসে পড়ল, মানে আমার পাশে বসে পড়ল। অযথা ওনার সাথে লাগতে গেলে কেন? ভাই আমি তো শুধু জিজ্ঞাসা করছিলাম যে বিএফ আছে কিনা, তার জন্য এত মারতে হবে? আচ্ছা বাদ দাও,
তোমার নাম কি? আমার নাম আসিফ, তোমার নাম কি? আমি অন্তর, আজকেই নতুন ভর্তি হলাম। আমরা ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, কেন না, অবশ্যই হতে পারি, কিন্তু আমাকে তুই করে বলতে হবে। ওকে, তাই হবে। ওই, তোরা তো কথা বলিস কেন? জি না, মানে ফ্রেন্ড হচ্ছিলাম আর কি। ওই, বেশি কথা বলতেছিস কেন? আর আমার ক্লাসে কোনো কথা আমি শুনতে চাই না। তুই এখন কান ধরে দাঁড়িয়ে থাকবি। এটা কেমন কথা? আমি তো জাস্ট ফ্রেন্ড হলাম ওর সাথে, তার জন্যই কান ধরে থাকতে হবে? কি মনে করতেছেন আমাকে থাপ্পড়টা দিল? আরে না, টেবিলের উপরে জোরে থাপ্পড় দিয়েছে। তোরে তো আজকে। এমন সময় প্রিন্সিপাল ক্লাসে ঢুকলো। সায়রা, এদিকে আসো। অন্তর, তুমিও সামনে আসো। কোনো কথা না বলে স্যারের অন্য পাশে দাঁড়ালাম। স্টুডেন্টস, দেখো, ও হচ্ছে অন্তর। আগে খুলনা কলেজে ফার্স্ট বয় ছিল, এখন এই কলেজের টিসি নিয়ে এসেছে। ওকে তোমাদের বন্ধু বানিয়ে নিও। সবাই জি স্যার বলে উঠল। স্যার যাওয়ার পরেই সবাই মিলে নিজেদের মধ্যে কানাকানি শুরু করলো, যেটা কিছুটা এমন ছিল। এই শিয়াব, ছেলেটা কি খ্যাত না? চেহারা দেখে তো ভালো ঘরেরই মনে হয়, কিন্তু ছেলে ক্ষেত। এই রেশমা, ছেলেটার জুতোগুলো দেখ, স্যান্ডেল পরে আসছে কলেজে। আর বলিস না, কলেজটা ফকির নিয়েই সে ভরে গেছে। এইসব নানান কথা বলে নিজেদের মধ্যে হাসাহাসি করতেছে। ওই চুপ! ওই যা, তুই গিয়ে বসে পড়। জি ম্যাম, মাথা নিচু করে। ওই, তোরা দুজনের সামনে এসে গান গাইবি আজকের। ক্লাসে বসে কথা বলা হচ্ছে। একটা মেয়ে আর একটা ছেলেকে দেখিয়ে ওর সামনে যাওয়ার সাথে সাথেই ঘন্টা বেজে উঠল। ভাগ্য ভালো তোদের। আর তুই ছুটির পর আমার সাথে দেখা করবি। এটা বলে বাসায় চলে গেলাম। ভাই, এই মেয়েটা এমন কেন? ভালোভাবে কথা বলতে পারে না, আর ওকে কলেজে চাকরি কে দিছে? আর বলিস না, কলেজটা ওনার আব্বুর। একটু আগে যে এসেছিল সেই ওনার আব্বুর কলেজের প্রিন্সিপাল প্লাস সভাপতি। আর ম্যামের কথা নাই বলি, সপ্তাহে 1 থেকে 2 দিন ক্লাস করাবেন। কিন্তু আমরা এই 1-2 দিনই সব শিখে নিই ম্যামের কাছ থেকে। তুই ওনার থেকে দূরে দূরে থাকিস। সেটাই করতে হবে। দেখতে দেখতে সব ক্লাসগুলো শেষ হয়ে গেল। আচ্ছা আসিফ, আমি গেলাম। ওকে যা, কালকে তাড়াতাড়ি এসে পড়িস। কলেজের গেট দিয়ে বাহির হব, এমন সময় স্যার আমার কলার ধরে ওদের আড্ডাখানায় নিয়ে গেল। কি রে, তোরে না বললাম ছুটির পর আমার সাথে দেখা করতে? জি জি না, মানে ভুলে গেছিলাম। ভয়ে নাক দিয়ে সস বাহির করার মতো অবস্থা। তাহলে শাস্তি তো তোকে পেতেই হবে। কান ধরে 26 বার উঠবস কর। জি না, আমি পারবো না। দেখছো সায়রা, তোর মুখের উপরে কথা, হালারে পানিতে চুবা। আরে আমারে না, পাশ থেকে গাছের ঢাল ভাঙছে আমার কাছে এসে। বল, কারে ধরবি নাকি পানিতে চুবাবো? না প্লিজ, এমনটা করবেন না। এই দেখুন, সবাই দেখতেছে। তাড়াতাড়ি কর, নাহলে পিটাই আর কলেজ ছাড়া করব। আপু প্লিজ মাফ করে দেন, আর হবে না এমন। পাগল, তোমার কি মনে হয় আমি তোমাকে কানে ধরতে দিব? আপু প্লিজ মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, যা, কালকে তাড়াতাড়ি আসতে পারবি? আমি সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসলাম। কিরে, ওরা ছেড়ে দিলি কেন? মজাই তো পাচ্ছিলাম। না, এমনি ছাড়ছি, কালকে আবার ধরবো। আচ্ছা এখন যাই, কাল দেখা হবে। কি বলিস, এত তাড়াতাড়ি চলে যাবি? ভালো লাগছে না, বাই। ওকে, বাই। এদিকে আমি বাসায় আসলাম। দরজা খুলে ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। সাদমান, তুই এখানে? দোস্ত, তোর আব্বু হসপিটালে। কি বলিস, কেমনে কি? তুই চলে আসার পরে তোর আব্বু আম্মু সব সত্যটা জানে। আর তোর আব্বু পাগলের মতো তোকে খোঁজা শুরু করে, কিন্তু কোথাও পায় না। আর আমি এইখানে তোর লোকেশনটা ট্যাগ করে আসছি। প্লিজ মামা, তুই চল আমার সাথে। তোর আব্বু আম্মু খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, আর তুই তোর এই অবস্থা করছিস কেন? আরে সেটা পরে বলবো না, এখন চল যাই। চল।
সাদমানের গাড়ি নিয়ে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে পাড়ি দিলাম। রাতের 2টায় হসপিটালে পৌঁছ। কই গেছিলি তুই বাবা? এত রাগ তোর বাপের উপরে? প্লিজ আব্বু, তুমি কান্না করো না। আম্মু কই? যা ভিতরে যা। তোর মা 6টা দিন ধরে কিছু খায় নাই, খালি কান্দে, বলে যে আমার অন্তরে আইনা দাও। আচ্ছা, আমি যাচ্ছি। আম্মু, আম্মু দেখো আমি আসছি। আম্মু কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল। বুঝলাম অভিমান করেছে। মাদার তেরেসা, ও মাদার তেরেসা, বিয়ে করাবা না আমাকে? সত্যি তুই বিয়ে করবি? তাহলে আজকে তোর আব্বুকে মেয়ে দেখতে বল। তা হয়তো বুঝলাম, কিন্তু 2 বছর পরে, এখন না। এ জীবনে আমি বৌমাকে টর্চার করতে পারবো না। আরে মন খারাপ করো কেন? আর মাত্র 2টা বছর, দেখতে দেখতে চলে যাবে। তোমাদের মা ছেলের কি কথা শেষ হয়েছে? তাহলে চলো এখন বাড়ি যাওয়া যাক। না আব্বু, আমি এখন বাসায় যেতে পারবো না। কি সমস্যা, কি বাসায় গেলে? না আব্বু, আমি ওখান থেকে কলেজেই যেতে চাই, ওখানে আসবো না। কিন্তু কেন? এইখানে থাকলে সমস্যাটা কি? না আব্বু, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে থাকবো না। এটা কোনো কথা? একজন মন্ত্রীর ছেলে, সে কি অন্য জায়গায় থাকবে? আব্বু প্লিজ, আমাকে জ্বালাইও না। আমার মতো আমাকে থাকতে দাও। আমার একটা কাজ আছে, সেটা শেষ করেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ইচ্ছে সেটাই কর। থ্যাংক ইউ আব্বু। আমি আগে থেকেই জানি আব্বু তাড়াতাড়ি ব্যাপারটা মানতো না, কিন্তু তাই একটু চাপ দিলাম আর কি। আচ্ছা তাহলে কিছুদিন আমাদের সাথে থেকে যা। আচ্ছা ঠিক আছে, চলো আম্মু বাসায় যাই। সামনে গাড়ি করে বাসায় চলে আসলাম। সেখানে আরও 2 দিন থেকে ঢাকায় আসলাম। 2 দিন কলেজে যাই না, আজকেও যাওয়া হলো না। পরের দিন সকালে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিরে সায়রা, গত 3 দিন ধরে তুই ঠিকমতো কথা বলছিস না, টিচও করছিস না, ব্যাপারটা কি বলতো? না রে, এমনি ভালো লাগে না, তাই আর টিস করি নাই। সায়রার চোখ হঠাৎ কলেজের গেটের দিকে গেল। হালায় আসছে তাহলে আজকে, হালারে একটা শিক্ষা দিমো আজকে। ওই এদিকে আয়। জি ম্যাম। কই ছিলি গত 3 দিন? জি মানে একটু দেশে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, যা ক্লাসে যা। আমিও সেখানে না দাঁড়িয়ে ক্লাসে চলে আসলাম। কিরে সায়রা, কি সমস্যা তোর? গত কিছুদিন তুই ঠিকমতো কারোর সাথে কথা বলিস না কেন, টিচও করিস না, কি ব্যাপারটা কি আমাকে খুলে বল। না মানে কিছু না, এমনি। যা যা, তোরা ক্লাস নে, আমিও যাই। একটাই তো মাত্র ক্লাস নেই, ঠিক আছে যাই। সায়রা আরো নানা অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে আসলো। গুড মর্নিং ম্যাম, সবাই একসাথে বলে উঠল। বসো সবাই। সায়রা ক্লাস করাচ্ছে আর বারবার অন্তরের দিকে তাকাচ্ছে। ক্লাস শেষ করে সায়রা বটগাছ তলায় বসে আছে আর ভাবতেছে, কি এমন দেখলাম আমি ওই আবুলটার মাঝে? ভালোবেসে ফেলেছি নাকি ওটারে? না, ওটারে কিভাবে আমি ভালোবাসতে যাব? 2-3 দিনেই কি ভালোবাসা যায় নাকি? দূর, আমি কি সব আবল তাবল ভাবি। এদিকে ক্লাস শেষ করে কলেজ মাঠে হাঁটছিলাম, এমন সময় কিছু সিনিয়র ভাই ডাক দিল। কোন ইয়ার? জি ভাইয়া, ফার্স্ট ইয়ার। বাসা কই? খুলনা। ভাবলাস কে? আজব তো, ভাব কোথায় নিলাম? তাদের মাঝখানে যে বসেছিল সে বলল, হালা খ্যাত, মুখে মুখে তর্ক করতেছিস কেন? না, মেজাজটা গরম হয়ে যাইতেছে। তখনই প্রিন্সিপাল স্যার আসলো আর বলল, ওই সামির, তুমি এখানে কেন? যাও ক্লাস নেও গিয়ে। জি আব্বু বলে ছেলেটা চলে গেল। ও, তার মানে এই হালায় প্রিন্সিপালের ছেলে, মানে সায়রা ম্যাডামের ভাই। আয় হায়, শালা বাবু গুন্ডা। হ্যাঁ ঠিকই ভাবছেন, আমার এখানে আসার একমাত্র লক্ষ্য হচ্ছে সায়রা। কিছুদিন আগে খুলনায় ওকে একটা বিয়ে বাড়িতে দেখছিলাম, তখনই ওকে আমার ভালো লাগে। সেই সময় ওর ব্যাপারে সব খোঁজ খবর লাগাই আর জানতে পারি সে সায়রা ঢাকায় থাকে আর অলিম্পিক কলেজের প্রিন্সিপালের মেয়ে। তাই এখানে চলে আসি। এখানে আসার আর আরেকটা কারণও আছে।
আর সেটা হলো আব্বু আম্মু আমাকে ভুল বোঝা। আসলে কিছুদিন আগে আমি একটা মেয়েকে কিডন্যাপ করি। মূলত মেয়েটি কিডন্যাপ করা হচ্ছে আমার বন্ধু রাজীবের জন্য। ওকে ভালোবাসে, মেয়েটি ওকে ভালোবাসে, কিন্তু ওদের বাবা মা ওদের সম্পর্কটা মেনে নেয়নি। তাই মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে দিতেছিল। তাই সেদিন মেয়েটাকে তুলে নিয়ে আসি আর রাজীবের সাথে বিয়ে করিয়ে দেই। যখন বিয়ে করিয়ে দেই, ওদের নিয়ে আমাদের বাসায় যাই, তখন আব্বু আম্মু আমাকে ভুল বোঝে আর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমিও সেখানে না থেকে খুলনা কলেজ থেকে টিসি নিয়ে এখানে চলে আসি। বাকি সব কথা তো আপনারাই জানেন। তো বর্তমানে আসা যাক। সামির ভাই, তোর খবর আছে? কথাটা আমার কাছে এসে বলে চলে গেল। ওজা বলেছে বলুক, তুমি আবার কিছু মনে করো না। না স্যার, সমস্যা নেই। তা বাবা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? জি না, মানে আব্বু আর আম্মু। তোমার আব্বু আম্মু কোথায় থাকে? জি, আম্মু খুলনায় থাকে। তোমার আব্বু কি করে? মন্ত্রীর সব কাজ করে। মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। জি না, আসলে মন্ত্রী বাসায় কাজ করে। ও আচ্ছা, তাহলে বাসায় যাও। জি স্যার। আর 1 মিনিট এখানে না থেকে চলে আসলাম। স্যারটা এত প্রশ্ন কোথায় যে রাখে। আমার জানেমানটা কই? ওই তো বটগাছের নিচে বসে আছে। ম্যাম। জি। কি ভাবতেছেন? কিছু না। ওই, তুই এখানে কেন? যা বাসায় যা। আমরা দেখে রাইগা গেল। বুঝলাম না কি সমস্যা। খাইছেন? থাপড়াইয়া দাঁত সব ফালাই দেবো। যা বাসায় যা। এমন রাগেন কেন? হ্যাঁ, ভালোভাবে বললেই তো চলে যাই। তুই যাবি এখান থেকে? যাচ্ছি। এত রাগেন কেন? একটু হেসেও তো কথা বলতে পারেন। হাসলে না আপনাকে পেতনির মতো লাগে। রাগানোর জন্য আসলে হাসলে ওকে কি লাগে আমি নিজেও জানি না। এই কি বলতেছি এইসব? ও হাসলে লোকে ফাঁসে, এতটুকুই জেনে রাখেন। তোরে তো আমি। তেরে আসছিল আমার দিকে, আমি কি আর আমি থাকি? ওখানে দিলাম খিচ্চা দৌড়, এক দৌড়ে বাসায় এসেই ঘুম। ওদিকে সায়রা পাগল একটা, একটু রাগ দেখালাম তাতেই চলে গেল। ধুর, আমিও ওরে নিয়ে কি সব ভাবতেছি। এভাবে কিছুদিন কেটে গেল। না, আমি ওকে ভালোবেসে ফেলেছি। এই আবুলটার আমার লাগবে। কিভাবে যে এই আবুলটারে ভালোবাসলাম, ধ্যাত, কালকে গিয়ে বলে দিব সব। সায়রা রাতে বাসায় বসে বসে এসব ভাবতেছে। এদিকে শারমিন। না, ফকিনিটা স্যারের সাথে বেশি করে ফেলছে। আমি কখনো একটা ফকিনির সাথে আমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পারবো না। দেখি সামির ভাইয়াকে একটা ফোন দিয়ে। হ্যালো সামির ভাই। ইনি হচ্ছে সায়রার ভাই। হ্যাঁ শারমিন, এত রাতে ফোন দিলে যে? ভাইয়া কিছু কথা ছিল। ভাইয়া, অন্তর নামে একটা ছেলে আছে ফার্স্ট ইয়ারের। ও স্যারকে খুব ডিস্টার্ব করে। স্যারের ছাত্র বলে স্যারা কিছু করে বা বলেও না। তাই বলছিলাম আপনি যদি ব্যাপারটা দেখতেন। শালারে কালকেই কলেজ ছাড়া করাচ্ছি, দাঁড়াও। ভাইয়া আমি বলি কি, ওকে না ডিরেক্ট মার না দিয়ে বা কলেজ থেকে বের করে না দিয়ে ওকে আমরা টর্চার করতে থাকি, যাতে ও নিজেই কলেজ থেকে চলে যায়। তা না হয় বুঝলাম, কিন্তু সবার আগে তো ওকে সবার চোখে খারাপ বানাতে হবে। তাহলে কালকে ওকে ভাইয়া। এইটা একটু বেশি বেশি হয়ে যাবে না? কি বেশি হবে? ওই গাইয়েটার জন্য এটাই ঠিক আছে। দেখছেন কিরকম কাপড় চোপড়, চুলগুলো কেমন করে রাখে। ঠিকই বলতাছো। আচ্ছা, কালকে দেখা হবে, বাই। বাই। সকালে সায়রা একটা কালো শাড়ি পরে কলেজের দিকে রওনা দেয়। ওপর দিকে অন্তর, মানে আমি রেডি হয়ে কলেজের দিকেও রওনা দিলাম। কলেজ গেটে গিয়ে ঢুকবো এমন সময় সায়রার বান্ধবী শারমিন ডাক দিল। এই অন্তর, একটু এদিকে আসো তো। জি ম্যাম, বলেন। চলো একটু সামনের দিকে যাই। ওকে ম্যাম, চলেন। ওনার সাথে কলেজ ক্যাম্পাসের ওদিকেই গেলাম। হোয়াট এ টাইমিং! সায়রাও দেখিয়ে আসতেছে, মনে মনে শয়তানি হাসি দিয়ে। সামির ভাইকে হাতের ইশারায় বলল এখন শুরু করবে। শারমিন আমার গালে একটা থাপ্পড় মারল আর কান্না করতে লাগলো। আমি আবুলের মতো ওর কাণ্ড দেখতে লাগলাম। জানোয়ার, এসব কথা বলতে তো লজ্জা করে না? কি বলতেছেন ম্যাম? আমি কি করলাম? এখন সাধু সাজতেছিস, তাই না?
কষে দুটো থাপ্পড় দিল। আওয়াজটা এত জোরে ছিল পুরো কলেজের ছাত্রছাত্রীরা আমার কাছে চলে আসছে। কি হলো শারমিন, তুই ওকে থাপ্পড় দিলি কেন সাহসে? শারমিন সায়রাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, সায়রা, এই জানোয়ারটা আমাকে ছোঁয়ার চেষ্টা করেছে। আমি ওকে মানা করছি বলে ও আমাকে তুলে নিয়ে যাবে বলছে, আর আজকে আমাকে সবার সামনে টাচ করেছে। আরে এখানে কি হচ্ছে? স্যার, এই ছেলে আমাকে... তারপরে প্রিন্সিপাল কেউ মিথ্যা কথাটা বলল। বাবা, ও যা বলতেছে সব সত্যি। আমরাও এখানেই ছিলাম, ওকে দেখেছি ওর সাথে বাজে ব্যবহার করতে, আর এক সময় ওই মেয়ের শরীরে হাত দেয়। আর কোনো কথা নয়, তোমরা সবাই আমার অফিসে আসো। তারপরে সবাই অফিসে গেলাম। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ চুপ করে থাকে। অন্তর, আমি ভাবিনি যে তুমি এতটা নিজ প্রকৃতির। তোমাকে আর কিছু বলার নাই বাবা, তোমাকে আজকে আমি টিসি দিয়ে দেব, তুমি চলে যেতে পারো। বাবা, আমি বলি কি, ওরে একটা সুযোগ দিলে ভালো হয় না? ওকে আর কি সুযোগ দেব? ওর মতো ছেলেকে এইখানে কলেজে রাখলে আমাদের কলেজে তো মানই কমে যাবে। তবু একটা সুযোগ দেওয়া দরকার। আর কোনো সুযোগ দেওয়া হবে না, ওকে ওকে আজকেই বের করে দেওয়া হবে। এই ছেলে, তুমি এখন এখান থেকে চলে যাও না কেন? যাও, কালকে এসে টিসি নিয়ে যাবে। আমি একবার সায়রার দিকে তাকালাম। কান্না মাখা চোখে দেখলাম সায়রা কান্না করতেছে। কান্না করতে করতে চোখের কাজল পুরো মুখে লেপটে গেছে, মুখটা একেবারে লাল হয়ে গেছে। সেখানে না থেকে আমার ভাড়া করা বাসায় চলে আসলাম। ভাবতে লাগলাম এসব করার মানে কি? কিছুই তো মাথায় ঢুকছে না। কি করব আমি? যার জন্য এখানে আসা তাকে না নিয়ে কিভাবে যাই? নিজের অজান্তেই দুই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওইদিকে ধ্যাত, চেয়েছিলাম ওইটাকে আরো জ্বালাবো, কিন্তু স্যার তোকে বাহির করেই দিল। যাই হোক, ভালোই হচ্ছে শালারে সবার সামনে অপমান তো করতে পারলাম। ঠিক বলছেন। কি প্ল্যানটাই না করলাম। সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। ওরা অট্টহাসিতে মেতে উঠল। অন্তর এটা করতে পারলো? কম ভালোবেসেছিলাম ওকে আমি? এই কয়দিনে ওকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু ও কি করলো? ছি, এটা করলো কিভাবে ও? কিন্তু আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। ওর মায়াবী মুখটা দিয়ে সবসময় আমার চোখের সামনে ভাসে। এসব মনে মনে বলতে থাকে সায়রা, আর বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। এদিকে অন্তর, মানে আমি কিছুক্ষণ পরে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। ফোন হাতে নিয়ে দেখি আসিফ ফোন করেছে। হ্যালো আসিফ, বল। বন্ধু, আমি জানি তুই এসব করতে পারিস না, তুই কেন প্রতিবাদ করলি না ওই সময়? বন্ধু, আমি তো কিছুই বুঝতে পারতেছিলাম না, কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। আচ্ছা বন্ধু, মন খারাপ করিস না, তোকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই আমার কাছে নেই। আচ্ছা, তুই এখানে আসছিলি কেন? এখানে আসার আমার মূল কারণই হচ্ছে সায়রা। আরে তাহলে তুই তো সেখানে বলতেই পারতি যে তুই মন্ত্রীর ছেলে, আমরা তো তোর সাথেই ছিলাম। বাদ দে এইসব কথা, আমার সায়রা বুঝতে পারলেই হলো। পরে ওর সাথে আরও কিছুক্ষণ কথা বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। গেট দিয়ে ঢোকা মাত্রই কিছু ছেলে মেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। সেটা এমন ছিল, এই দেখ দেখ, জঙ্গলিটা আবার আসছে, শরম লজ্জাও নাই। আমি হলে তো দেশ ছেড়েই চলে যাইতাম। হা, যাই বলিস, খ্যাতটা গেছে ভালোই হয়েছে, তবে চেহারাটা ভালোই কিন্তু গাইয়া যত সব। ওই ও কলেজ থেকে বাহির হলে সবগুলো একটু মালিশ করে দিস। আরে চিন্তা করিস না, আমার সাথে এমনিতেই একটু খেস আছে, কঠিনভাবে মালিশ করে দেবো আমারে। স্যারের রুমের দিকে গেলাম। স্যার, আসবো? হ্যাঁ, আসো আসো। আমি বসলাম। অন্তর, আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই, সব সাজানো ছিল। এইসবের পিছনে আমার ছেলের আর ওই মেয়েটার হাত আছে। আমি ঘটনাটি আসলে মানতে পারিনি, তাই ব্যাপারটা একটু ঘাটাঘাটি করি। আর তখন আমার ছেলের ফোন থেকে কল রেকর্ডিং শুনি আর বুঝতে পারি যে এটা তাদেরই প্ল্যান ছিল। আমাকে মাফ করে দাও বাবা, আমি যদি তোমাকে এই কলেজে রাখি তাহলে আমার সব সম্মান এখন নষ্ট হয়ে যাবে। স্যার, সমস্যা নেই, আমি চলে যাব, আপনি টিসিটা দিন। আচ্ছা শোনো, আমি তোমাকে অন্য একটি কলেজে ভর্তি করিয়ে দিচ্ছি। আমাদের নতুন চ্যানেলে মাফিয়া কিং যখন ছদ্মবেশী গল্পের ফুল পার্ট আপলোড করা হয়েছে। যারা ভিডিওটি মিস করেছেন, ডিসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। না স্যার, তার আর কোনো দরকার হবে না। আপু আগেই কলেজে আমাকে ভর্তি করে দিয়েছে। তাহলে আমি আসি স্যার।
বাইরে বের হয়ে আসলাম। কি করব এখন কিছুই মাথায় আসছে না। আমি সায়রাকে ছাড়া এখান থেকে যেতে পারবো না। ওকে যে আমার জীবন থেকে বেশি ভালোবেসে ফেলেছি। ম্যাম একটু শুনবেন? হ্যাঁ বলো। অফিস রুম থেকে এসে চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সারা রাত কান্না করছে। ম্যাম বিশ্বাস করবেন, আমি এইসবের কিছুই জানি না। সব ওদের সাজানো। আপনার মনে হয় আমি এইসব করতে পারি? তো এসব আমাকে বলছো কেন? সারা বিশ্বাস করো, আমি এসব করিনি। হাত ছাড়ো। না ছাড়বো না, আরো শক্ত করে ধরে। হাত ছাড়ো বলছি। প্লিজ সায়রা, তুমি তো আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? তাও আবার তোকে? হাসালি। তোর মতো ভিখারিকে পায়ের নিচে রাখতে হয়, বুকে নয়। তো প্রতিটা কথাগুলো আমার মন ছুঁয়ে যেত। ভালোবেসে ফেলেছিলাম তোকে, কিন্তু তোর মতো লুচ্চাকে ভালোবাসা দিতে হয় না। তুমি আমাকে মারো, কিন্তু বিশ্বাস করো আমি এসব কিছুই করিনি। তোর কোনো কথাই শোনার ইচ্ছে নেই আমার। তুই থাক, আমি গেলাম। প্লিজ আমার কথাটা শোনো। আমার এখানে আসার প্রধান কারণ হচ্ছে তুমি। খুলনার বিয়ে বাড়িতে। দেখ, তোর অজুহাত আমাকে দেখাবি না। সব খুলে বললাম ওকে, খালি আমি মন্ত্রীর ছেলে বাদে। কারণ ও ভালোবেসেছে এই সাধারণ ছেলেকে, আর আমিও চাই এই সাধারণ ছেলেকেই ভালোবাসুক, কিন্তু সেটা আর হয়ে উঠল না। আমি মাথা নিচু করে বাইরে যাচ্ছিলাম। যেই গেটের বাইরে যাব অমনি কিছু ছেলে মিলে আমাকে মারা শুরু করলো। খেয়াল করে দেখলাম ওইগুলো সামির ভাইয়ের বন্ধু বান্ধব। সামির ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে একটা মুচকি হাসি দিলাম। সপে দিলাম আমার শরীর ওনাদের। ইচ্ছে মতো মারছে, পা থেকে শুরু করে বুক অব্দি হকি স্টিক দিয়ে বাড়ি মারতেছে। কিন্তু আমার দুটি লাল চোখ খুঁজতেছে শুধু ছায়রাকে। চোখ বেয়ে অজরে বৃষ্টি পড়তেছে। ওদের মারার জন্য না, ছায়রা আমাকে ভুল বোঝার জন্য। আমার বিশ্বাস ছিল ছায়রা আমাকে বুঝবে, কিন্তু না, ছায়রা আমাকে বুঝলো না। হঠাৎ কে যেন পিছন থেকে আমার মাথা বরাবর একটা আঘাত করলো। ঝাপসা ঝাপসা চোখে দেখলাম আসিফ আমার কাছে দৌড়ে আসতেছে। আসিফ, আব্বু যেন জানতে না পারে। আর কিছু মনে নেই। চোখ যখন খুললাম নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চারপাশে তাকিয়ে দেখি আসিফ আর কিছু ক্লাসমেট আছে। কেমন লাগতেছে এখন? ভালো। মন খারাপ করিস না, সত্যি কখনো মাটি চাপা থাকে না। এক সময় না এক সময় সত্যিটা সবাই জানবেই। সায়রার কি খবর? ম্যাম 2 দিন ধরে কলেজে আসে না। 2 দিন ধরে মানে? তুই 2 দিন ধরে অজ্ঞান ছিলি। তো অবশেষে আপনার জ্ঞান ফিরলো। আমরা তো খুবই টেনশনে ছিলাম আপনার জ্ঞান না ফেরায়, কিন্তু আল্লাহর রহমতে আপনার জ্ঞান ফিরলো। আপনি রেস্ট নিন, আপনার অবস্থা খুবই খারাপ, তাই আপনাকে এখানে আরও 1 মাস থাকতে হবে। জি ডাক্তার। আসিফ আমার অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা ওনাকে দিয়ে দে। অ্যাকাউন্ট কোড হচ্ছে, আর আরো 2 লাখ টাকা তোর কাছে রেখে দে। ওই এত টাকা দিয়ে আমি কি করব? লাগবে না আমার এত টাকা, তোর কাছে রাখে সব, আর আমি গিয়ে টাকা তুলে নিয়ে আসি। দেখতে দেখতে 1 মাস চলে গেল। ওইদিকে সায়রার অবস্থা তেমন একটা ভালো না। খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। এমনিতেই চিকন, তার উপরে নাকে একদম মরে যাওয়ার মতো অবস্থা। যেটুক খাওয়া সেটুক আব্বুর জোরাজুরিতে। সায়রার এই অবস্থা দেখে ওর ভাই নিজেকে দোষারোপ করে। মা, তুই এমন করতেছিস কেন? খাওয়া দাওয়াটা তো কর ঠিক মতো। আব্বু, আমার অন্তরকে তুমি আমার কাছে এনে দাও। ওকে তুমি ভুলে যাও। আর একজন শিক্ষক হয় তুমি কিভাবে পারো একজন ছাত্রকে ভালোবাসতে? আব্বু, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি শুধু অন্তরকে দেখতে চাই, ব্যাস। আপু, খাবারটা খেয়ে নে প্লিজ। তুই চুপ কর। তোর জন্য আজ আমি আমার অন্তরের থেকে আলাদা। তোদের দুজনকে আমি কখনো মাফ করব না। আব্বু, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। তুই কলেজে চলে যা, আমি ওকে নিয়ে আসতেছি। জি আব্বু। আচ্ছা এখন হা কর।
আগে বলো, আমার অন্তরকে তুমি এনে দিবা। আচ্ছা দিব, আগে হা কর। ধন্যবাদ আব্বু। ঠিক ধরেছেন, সায়রা সব জেনে গেছে। আমি কলেজ থেকে চলে যাওয়ার পরে সায়রা খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দেয়। তাই ওর বাবা ওকে সত্যিটা বলে আর প্রমিস করায় যাতে উল্টাপাল্টা কিছু না করে। হ্যালো আসিফ, কি খবর তোর? ভালো, কিন্তু সায়রা মিসের অবস্থা তেমন একটা ভালো না রে। প্রতিদিন আমার কাছে এসে জিজ্ঞেস করে যে তুই ফোন দিয়েছিস কিনা। আমি বলি যে দেয়নি। ধন্যবাদ আসিফ। আরে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা তুই এখন কোথায়? এখন খুলনায় আছি ভাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখি। অন্তর ফোনটা রেখে আনমনে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। অন্তর, তুই এসব খাওয়া দাওয়া বাদ দিবি? হঠাৎ করে অন্তরের বাবা রুমে এসে প্রশ্নটি করল, বাবা তোমার ছেলের যে খুব কষ্ট হচ্ছে। কথাটি বলার সময় চোখ বেয়ে আপনা আপনি পানি ঝরতেছিল অন্তরের। বাবা তোর কি হয়েছে বল আমাকে। বাবা তোমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে। অন্তর সব খুলে বলল তার বাবাকে। কি তোর গায়ে হাত তুলেছে? ওদের কলেজের ঠিকানা দে, আমি ওদের কলেজটাই বন্ধ করে দেব। বাবা তোমার কিছু করা লাগবে না। কি বলিস, তোর গায়ে হাত তুললো আর আমি চুপ করে থাকবো? আব্বু প্লিজ। ঠিক আছে, কিন্তু এক শর্তে। কি শর্ত? এসব সাইপেস খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, খাবো না। তাহলে কাল থেকে আগের কলেজে যাস। আচ্ছা। নিচে আয়, খেয়ে যা। তুমি যাও, আমি আসতেছি। তারপরে মন্ত্রী সাহেব চলে গেলেন। অন্তর ফ্রেশ হয়ে খেয়ে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন কলেজে গেল নিজের আগের রূপে, যে রূপে খুলনা কলেজের প্রতিটা মেয়ে নিজের পিছনে ফেলে রাখত। আরও একটা মাস কেটে গেল। অন্তর ভাবলো ঢাকায় গিয়ে সায়রাকে একবার দেখে আসবে। তাই সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে প্রায় রাত। বাস থেকে নেমে তার ঢাকার বাসায় যেতে লাগলো। রিক্সা করে হঠাৎ একটা মেয়ে চিল্লানোর আওয়াজ পেল। চোখ সামনে নিতে দেখতে পেল কিছু ছেলে একটি মেয়ের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে তার পার্স নিয়ে দৌড়ে চলে গেল। অন্তর রিক্সা থেকে নেমে তার কাছে গেল। তাকে ঘুরিয়ে মুখ বরাবর করতেই চোখ কপালে। পরক্ষণে অন্তর একটি মুচকি হাসি দিল। এই মামা এদিকে আসেন। রিক্সাওয়ালাকে, জি মামা। একে কি করব? মামা আপনিই ভালো জানেন, ভয়ে কাচমচু হয়ে কথাটা বললাম। আমাকে সাহায্য করুন, এটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। জি। মেয়েটিকে নিয়ে আমি যেখানে ছিলাম সেই হসপিটালে নিয়ে গেলাম। এ কি অন্তর তুমি? আর এই মেয়েটিকে? মেয়েটি আমি যেই কলেজে পড়তাম সেই কলেজের শিক্ষিকা। আর তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্ট শুরু করুন। এই তোমরা ওকে আইসিইউতে নিয়ে যাও। ওকে নিয়ে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। 1 ঘন্টা পরে ডাক্তার বের হলো। অন্তর ওনার কাছে গিয়ে, ডাক্তার ওনার এখন কি অবস্থা? অন্তর, ওনার অবস্থা ভালো, কিন্তু অতিরিক্ত রক্তপাতের ফলে ওনার জ্ঞান ফিরতেছে না। তাই শীঘ্রই রক্ত প্রয়োজন। আমাদের এখানে যে কারো রক্ত সেল নেই। রক্তের কি গ্রুপ? এ পজিটিভ। আমার রক্ত এ পজিটিভ। আমার রক্ত নিতে পারেন। তাহলে ভিতরে আসো। অন্তর ভিতরে গিয়ে ওনাকে রক্ত দিয়ে বাইরে এসে পড়ল। প্রায় 2 ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরল। আমি কোথায়? এখানে কিভাবে আসলাম? জি আপনি হসপিটালে। আপনাকে কিছু বাজে ছেলে রাস্তায় ছুরি দিয়ে আঘাত করে। সেটা আমি জানি, কিন্তু আমাকে এখানে কে নিয়ে আসলো? উনি? অন্তর সেই সময় ভিতরে আসলো। অন্তরকে দেখে মেয়েটি ভূত দেখার মতো চমকে গেল। উনি আপনাকে সেই সময় হসপিটাল নিয়ে আসেন আর রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচায়। উনি না থাকলে হয়তো আপনি আজকে বেঁচেই থাকতেন না। অন্তর, মাফ করে দাও প্লিজ। সত্যি আমি আমার কাজের জন্য অনুতপ্ত। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তার পরের দিনই তোমার বাসায় গেছিলাম, কিন্তু গিয়ে দেখি তালা মারা। তোমার বন্ধুদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওরা কিছুই বলতে পারেনি। জানো, এই কয়দিন আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। নিজেকে শুধু দোষী মনে হতো। আমার জন্যই তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। আপনি কাঁদবেন না প্লিজ, এইসব আমার কপালে লেখা ছিল। আচ্ছা সায়রা ম্যাডামের কি খবর এখন? অন্তর, সায়রা ভালো নেই। তোমার কথা ভেবে সারাদিন মন খারাপ করে থাকে।
কলেজে যায় না, ঠিকমতো খায় না। প্লিজ ওকে মাফ করে দিয়ে আপন করে নাও। এইসব নিয়ে প্লিজ এখন কথা বলবেন না। আপনার সব ব্যবস্থা আমি করে দিয়েছি। কিছুক্ষণের ভিতরে আপনার মা বাবা চলে আসবে। আমি যাই। অন্তর, সত্যিই তোমাকে না পেলে হয়তো সায়রা মারাও যেতে পারে। অন্তর কিছু না বলে বাইরে চলে আসলো। দোকান থেকে এক প্যাকেট সিগারেট আর ফার্মেসি থেকে কিছু ঘুমের ওষুধ নিয়ে সোজা ওর বাসায় চলে গেল। বাসায় বসে সিগারেট খাচ্ছে আর সায়রার কথা ভাবছে। এত সহজে তোমাকে মাফ করছি না। অনেক কষ্ট পাইতে হয়েছে আমার তোমার জন্য। কষ্ট তো তোমাকেও পেতে হইবে। অন্তর এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে। ওদিকে সায়রা। আব্বু, অন্তরের কোনো খবর পেলে? না রে মা, ওকে তো অনেক জায়গাতেই খুঁজলাম কিন্তু পেলাম না। এমনকি খুলনাতেও আমার কিছু বন্ধুকে বলেছি খুঁজতে, ওরা খোঁজ নিয়ে ওকে খুঁজে পায়নি। অন্তর আমাকে বলেছিল যে ওর আব্বু নাকি খুলনার মন্ত্রীর বাসায় কাজ করে, তাই সেখানে আমার বন্ধুদের যেতে বলেছিলাম, কিন্তু তারা ভিতরে যেতে পারেনি। আব্বু, আমি কিচ্ছু জানতে চাই না, আমার অন্তরকে চাই, মানে চাই। মা তুই শান্ত হ, আমি বলতেছি ওকে এনে দিব। আব্বু, আমি কি করে শান্ত হব? আজ 2 মাস ওকে দেখি না। আব্বু, আমি আর পারতেছি না। সামির নিজের বোনের এই অবস্থা দেখে আর নিজেকে দোষী মনে করে একলা রুমে কান্না করতে থাকে। কারণ এই প্রথম সে তার বোনকে এতটা কষ্ট দেখেছে। সামির ওর আপুর রুমে গিয়ে, আপু, আপু তুই প্লিজ কান্না করিস না। তোর কান্না যে একদমই আমার সহ্য হয় না। তুই আমার রুম থেকে বের হ। তোর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আপু, তোর এই পাপি ভাইটাকে একবার মাফ করে দে। তোর ভাইটা যে অনেক কষ্টে আছে, তুই কি সেটা বুঝতে পারিস না? আমি তো তোর ভালোর জন্য এসব করেছিলাম আপু। আমি বুঝতে পারিনি যে তুই অন্তরকে এতটা ভালোবাসিস। ভাইয়া রে, আমি সত্যি আর পারতেছি না। অন্তরকে যে অনেক বেশি ভালোবাসি। বোন, তুই চিন্তা করিস না, তোর অন্তরকে আমি খুঁজে বের করবই। ওর রুম থেকে বের হয়ে গেলাম কথাটা বলতে বলতে। সকালবেলা অন্তর শোরুম থেকে একটা কালো হায়াসি কিনে সায়রাদের কলেজের ওখানে এসে গাড়িতে বসে আছে কখন সায়রা আসবে বলে। একটু পর দেখতে পেল সায়রা তার আব্বুর সাথে গাড়ি করে কলেজে আসতেছে। গাড়িতে যতদূর দেখতে পেল সায়রার অবস্থা আসলেই ভালো নেই। অন্তর সেখানে আর না থেকে গাড়ি নিয়ে চলে যেতে লাগলো। গাড়ি চলছে তার নিজের আপন গতিতে। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলো 40 থেকে 50টা ছেলে 8-9 জন ছেলেকে ঘিরে ধরেছে। অন্তর লক্ষ্য করলো ছেলেগুলো তারাই যারা অন্তরকে সেদিন মেরেছিল, কিন্তু একজনকে এখনো দেখা যাচ্ছে না ভিড়ের মাঝে। ভিড়ের ফাঁকা দিয়ে যতদূর দেখতে পেল ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হচ্ছে সামির। হঠাৎ কেউ একজন সামিরের গলা টিপে ধরলো। তাদের কথা ছিল এমন, টিস করস না, টিস, তাও আবার মেয়রের মেরে। দাঁড়াও, তোমার টিস আজকে ছুটাইতেছি। ছেলেটির কথা শুনে যতদূর মনে হলো ইনি সেনাপতি। ভাই, এত কথা কইতে হইবে কেন লগে? বইরা দেন। না বেটা, আগে স্যারের কাছে ফোন দিতে হবে। এমন সময় সেনাপতির মোবাইলে ফোন আসলো। জি জস। জস না বেটা, বস। বস সরি, জস না মানে বস। হ্যাঁ, ছেলেগুলোর কি অবস্থা? বস আমার সামনে আছে, আপনি অর্ডার করলে ওকে হাত পা কাটে দিব। না, দরকার নেই, খালি ডোজ দাও, কাটা ছেঁড়া লাগবো না। জি জস। আচ্ছা, তোমার নাম কি রাখছিলাম? জনি? নাসেল টাইগার। চুপ বেটা, উল্টাপাল্টা কস কেন? রাসেল টাইগার ডন রাখছি। উল্টাপাল্টা করলে চাকরি থাকবে না। জি জস, সরি বস। ফোনটা পকেটে রাখতে রাখতে বললো, তোগো লাগে আজ জস না মানে বস আমারে বক্স হয়। আজকে তখন পাকাইটা কান্দে ধরাই দিমু। যেই ওদের মারতে যাবে অন্তর ওদেরকে গিয়ে ফিরালো। ফোনটা পকেটে রাখতে রাখতে বলল, ওয়েট ওয়েট ওয়েট। তুই কেডা? আয় হায়, কি বলেন? আমাকে চিনেন না? না। সত্যি চিনেন না? না। চিনবেন কেমনে? আমি তো এখানেই থাকি না। কিরে, হিরো সস্তাস? তোমরা 40 থেকে 50 জন ছেলে পেলে তোমাদের সাথে হিরোপান্তি করলে ভবিষ্যতে ভিলেন হতে পারবো না।
ওই তুই বেশি কথা কস, তোরেও দিতে হইব বুঝতেছি। ভাই ভাই ভাই, সরি ভাই, মাফ করে দেন, আর ভুল হবে না। এখান থেকে ফুটে পড়। না ভাই, আগে আপনার বসের নাম্বারটা দিতে হবে। ওদিকে সামির ওরা এদের কাণ্ড দেখে অবাক। না, ফানি চেঞ্জ করে সিরিয়াসে নিয়ে আসি। কেন তোরে দিমু কেন? না দিলে ভাববো আপনি ভয় পাইছেন। কি আমি ভয় পাইছি? তোরে আজকে ভগার পর পাঠাবো, দাঁড়া। তার আগে তোর শেষ ইচ্ছা পূরণ করি। সেনাপতি অন্তরকে ফোন নাম্বার দিল। অন্তর নাম্বার নিয়ে ওদের থেকে একটু দূরে আসলো। কিছুক্ষণ রিং হওয়ার পরে মেয়ে ফোন ধরলো। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ স্যার? ফাইন, বাট হু আর ইউ? জি, আমি অন্তর। অন্তর? কোন অন্তর? জি, খুলনার মন্ত্রীর ছেলে। ও, তুমি রফিক স্যারের ছেলে? আগে বলবে তো। তোমার আব্বুর জন্যই আজকে আমি মেয়র হতে পেরেছি। তো বলো, কি জন্য ফোন দিলা? দিচ্ছি, কি আর সাধ্য আপনার সাঙ্গপাঙ্গ। আমার বন্ধুদের মারতে আসছেন কেন? ওরা তোমার বন্ধু বান্ধব? জি। ওরা আমার মেয়েকে টিস করেছে। কি করে সারি বলো ওদের? আচ্ছা আঙ্কেল, এবারের জন্য মাফ করে। আচ্ছা, তুমি যখন বলেছো মাফ করে দিলাম। আমি ওদের এসে পড়তে বলতেছি। আর তোমার আব্বুকে আমার সালাম দিও। জি আঙ্কেল। অন্তর ফোনটা রেখে ওদের কাছে গেল। হইছে, কথা এবার থাম। মার খাওয়ার জন্য প্রস্তুত হও। সেই সময় সেনাপতির ফোনে ফোন আসে। কিছুক্ষণ কথা বলার পরে রেখে দেয়। সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। এই চল সবাই। তারপরে ওরা সব চলে গেল। অন্তর সেখান থেকে আসতে যাবে, দেখে সবগুলো ওর পা ধরে আছে। ভাই, আমাদের মাফ করে দাও। আজকে তুমি না থাকলে হয়তো আমরা বেঁচে থাকতাম না। আরে আরে, কি করতেছেন আপনারা? আমার বড়, প্লিজ উঠুন। সবাই উঠে গেল, একজন ওঠেনি। ভাই, আমি তোমার কাছে ক্ষমা কিভাবে চাইবো তো আমি জানি না, কিন্তু আমার বোনটাকে আর কষ্ট দিও না। ওকে তোমার করে নাও প্লিজ। আপনি উঠুন, তারপরে কথা বলুন। সামিরকে উঠিয়ে বলতে লাগলো, দেখুন আমি সেটা পারবো না। উনি আমার বয়সে বড়, আর তার চেয়ে বড় কথা উনি আমার শিক্ষিকা। দেখো অন্তর, ভালোবাসা বয়সে ম্যাটার করে না। সায়রা তোমার থেকে 2-3 বছরের বড়, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আর ভালোবাসা যেতেই পারে, সেটা শিক্ষিকা হোক বা অন্য কিছুই। প্লিজ অন্তর, তুমি আমার সাথে চলো প্লিজ। আমি সেটা পারবো না, আমায় মাফ করবেন। আর আমি অন্য কাউকে ভালোবাসি, সায়রা ম্যামকে নয়। এই বলে অন্তর গাড়ি নিয়ে খুলনার উদ্দেশ্যে চলে গেল। এদিকে সামির সায়রার রুমে এসে সব খুলে বলল। এইসব বলতে থাকে আর পাগলামি করতে থাকে। কিছুদিন এভাবেই চলে যায়। অন্তর, কালকে আমার ঢাকা একটা প্রোগ্রাম আছে, তোকে আমার সাথে যেতে হবে। কিসের প্রোগ্রাম আবু? ঢাকা একটা কলেজে। আমাকে ওইখানে প্রধান অতিথি দিছে, তাই আমি চাচ্ছি আমার সাথে তুইও যাবি। না আবু, আমি কালকে সায়রাকে দেখতে যাব। সেটা তো ভালো কথা, যাবি, সমস্যা কি? আমার প্রোগ্রামটা শেষ করে যাস। আচ্ছা ঠিক আছে। আয় খেতে, তোর মা ডাকছে। আচ্ছা। অন্তর মনে মনে প্ল্যান করে যে কালকেই সায়রাকে নিয়ে এসে পড়বে। ওই দিন সায়রার বাবা। মা, কালকে খুলনার মন্ত্রী আসবে আমাদের কলেজের অনুষ্ঠানে। কালকেই ওনার কাছ থেকে অন্তরের খোঁজ নিব। আচ্ছা ঠিক আছে। পরের দিন অন্তর একটা হলুদ ব্লেজার, ভেতরে সাদা গেঞ্জি, হলুদ প্যান্ট, ব্ল্যাক শু, ব্ল্যাক গ্লাস পরে, চুলগুলো জেল দিয়ে দাঁড় করিয়ে প্রিয় ঘড়িটা হাতে দিয়ে বেরিয়ে পড়ল। সাথে আলাদা কাপড়ও নিয়েছে, যাতে সায়রাকে নিয়ে আসার সময় চেঞ্জ করতে পারে। এদিকে পুরো কলেজ ছাত্রছাত্রী আর অভিভাবক দিয়ে ভরপুর। একটু পরেই সামির স্টেজে উঠল। হাতে একটি, ওইটার কি বলে জানি না, মাইক্রোফোন না কি আছে, যেটাই হোক ওইটা নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। আজকে আপনাদের এখানে হয়তো অনেকেই একটি কথা জানেন না, যেটা আপনাদের জানা খুবই জরুরি। কয়েক মাস আগে আপনারা ছাত্রছাত্রীরা হয়তো জানেন, একটি ছেলে আমার সাথে নষ্টামি করার চেষ্টা করেছে। আসলে ছেলেটি না, আমি ইচ্ছা করে ছেলেটিকে মিথ্যা অপবাদ দিছিলাম, কারণ আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ড সায়রার সাথে মেনে নিতে পারছিলাম না। আমার ভিতরে অহংকার জিনিসটা এতই বেড়ে যায় যে আমি ওকে আমার 2 চোখেই সহ্য করতে পারতাম না। তাই সেই দিন সেই মিথ্যা কথাটা বলি আর ওকে সবার সামনে অপমান করি, কিন্তু সেই অপমানকে গুরুত্ব দেয়নি।
সেই অন্তরই আমার প্রাণ বাঁচিয়েছে। এমনকি তাকে যারা মেরেছিল সেই ছেলেগুলোকেও সে বাঁচিয়েছে। তারপরে আরো কিছুক্ষণ কথা বলল। পুরো কলেজ স্তব্ধ হয়ে গেছে। বুঝতে পারতেছে তারা যে কাউকে ছোট করে বা কোনো কিছু না জেনেই তাকে অপমান করতে নেই। ওদিকে অন্তর ও তার বাবা প্লেন দিয়ে এয়ারপোর্ট থেকে 40 থেকে 45টা গাড়ি নিয়ে সায়রাদের কলেজে ওদিকেই যায়। মন্ত্রী বলে কথা, কম নিয়ে যাবে নাকি? অন্তর আর ওর বাবা গাড়িতে বসে। বাবা, তোমার ওখানে যেতে কতক্ষণ লাগবে? ও, অন্তর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। ঘুম ভাঙলো আব্বুর ডাকে। অন্তর, হ্যাঁ অন্তর, ওঠ, আমরা এসে গেছি। কোথায় আছি এখন? চোখ ডলতে ডলতে চারিদিকে পরিবেশ দেখে অন্তরের চোখ কপালে। হায় 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 হায়, এটা তো সায়রাদের কলেজ। এখন কি করি? স্যার তো এখানে আসতে মানা করেছিল, তাহলে আল্লাহ বাঁচাও। অন্তরের মুখে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুকের বাঁ পাশে চিলিক মেরে উঠতেছে। এক অজানা ভয় বিরাজ করতেছে তার মনে। মনে হচ্ছে বুকের বাঁ পাশে কেউ হাতুড়ি দিয়ে পিটা করতেছে। ছেলের এমন অবস্থা দেখে মন্ত্রী সাহেবও কিছুটা ঘাবড়ে গেলেন। খুব উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, অন্তর, কি হয়েছে তোর? এমন ঘাবড়াচ্ছিস কেন? অন্তরের কোনো রেসপন্স না পেয়ে গায়ে হালকা ঝাঁকি দিলেন। অন্তর ঝাঁকি খেয়ে বাস্তবে ফিরলেন, নিজেকে স্বাভাবিক করে আর আব্বুকে জিজ্ঞাসা করলেন, আব্বু, আমরা এখানে কেন? কি বলিস? এইখানে তো আমাকে ইনভাইট করা হয়েছে। উনি কিছু চমকে গেলেন ছেলের প্রশ্ন শুনে। আব্বু, আমি এই কলেজে পড়তাম। কি, এই কলেজে? এইটাকে তো একেবারে। আর কিছু বলতে না দিয়ে অন্তর বলতে লাগলো, বাবা প্লিজ, তুমি প্রমিস করেছিলে কিছু করবে না। আমি চাই না তাদের কোনো ক্ষতি হোক। আমি শুধু সায়রাকে চাই, শুধু সায়রাকে। বাবার হাত দুটি ধরে করুণ সুরে কান্না করে বলল কথাটা অন্তর। ছেলে এমন কথা শুনে অবাক হয়ে যায় মন্ত্রী সাহেব। এই প্রথম তার ছেলেকে এতটা ভেঙে পড়তে দেখেছে। তিনি বুঝতে পারলেন যে কতটা ভালোবাসে সে ওই মেয়েটাকে। কখন যে তার চোখ বেয়ে অশ্রু ঝরছে সে নিজেও জানে না। ঝরবেই না কেন? কোনো বাবা কি তার ছেলের এমন কষ্ট দেখতে পারে? মেয়েটাকে খুব ভালোবাসিস, তাই না রে? মেয়েটার নাম কি যেন? সায়রা। আমার ঘরের বৌমা যাতে সায়রাই হয়, কিন্তু তার আগে একটা শর্ত আছে। কি শর্ত? ওদেরকে মন্ত্রীর ছেলেকে দেখাতে হবে, মন্ত্রীর ছদ্মবেশী ছেলেকে না। তো জুনিয়র, সানগ্লাসটা পরে নাও আর তোমার ক্যালমা দেখাও। এই বলে অন্তরের বাবা সানগ্লাসটা পরে নিল। যেমন ছেলে তেমনি তার বাপও, এককালের আলু অর্জুন। একজন বডিগার্ড এসে বলল বের হবার সময় হয়ে গেছে। অন্তর 250 লিটার সাহস নিয়ে নিলেন ভিতরে। বাপ ছেলে দুজনেই দুই পাশ দিয়ে বের হলেন। কলেজে চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। সবাই ব্যস্ত হয়ে গেছে মন্ত্রী সাহেবকে দেখার জন্য। অন্তর যেই তার বাবার কাছে আসলো তখন পুরো কলেজ স্তব্ধ হয়ে গেল। এ যেন এক অন্য অন্তরকে দেখছে তারা। চোখে বিশ্বাস করতে পারছে না কলেজের ছাত্রছাত্রীরা। কেউ কেউ বলাবলি করতেছে, এইটা অন্তর না? হ্যাঁ, অন্তরই তো মনে হচ্ছে। বাবা, ওকে দেখছিস? আমি তো ক্রাশ খাইছি। আরে তুইও বলতেছো এইটা? যেই সময় ও নর্মাল কাপড় পরেছিল তুই তো ওই সময় ওকে দেখতেই পারতি না। আরে এইটা ওই সময় তো। হয়েছে, আর বলা লাগবে না। আসলে অন্তরটা কে, আর আসলে ও মন্ত্রীর সাথে কি করতেছে এখানে? কি জানি। সায়রা এক ধ্যানে অন্তরের দিকে তাকিয়ে আছে। এ যেন এক অন্য অন্তর, যে অন্তরের সাথে কোনো মিল নেই আগের অন্তরের। ধুর, যেটাই হোক, ও আসছে এটাই অনেক। কত কিউট লাগতেছে ওকে। ইচ্ছা করতেছে এখনই গিয়ে খেয়ে ফেলি ওকে। এই তোমরা সবাই ওনাকে স্টেজে আসতে দাও। স্যারের কথায় সবাই সরে গেল আর অন্তর ও তার আব্বু স্টেজে উঠে গেল। অন্তরকে তার বাবার পাশে বসানো হলো। কিন্তু বিপত্তি ঘটল তখনই, কারণ প্রিন্সিপাল স্যার তাকে পিছন থেকে ডাকছিল। অন্তর, কথা ছিল তোমার সাথে আমার একটু। বাবা, তুমি একটু আসবে? আরে স্যার, এইভাবে ডাকছেন কেন? আমি আসছি। অন্তরের আব্বু অন্তরকে বলল, কোথায় যাচ্ছিস তুই? আব্বু, প্রিন্সিপাল স্যার একটু ডাকছে। এই বলে অন্তর স্যারের কাছে গেল। অন্তরের মনে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি বলবে উনি?
সায়রাকে কি আমার থেকে দূরে সরিয়ে নেবেন? না, আমি এটা কখনোই মানতে পারবো না। সায়রাকে আমি হারাতে পারবো না। অন্তর, বাবা আমার মেয়েটাকে তুমি মাফ করে দাও। আমি জানি তুমিও সায়রাকে ভালোবাসো। তোমার কাছে আমার এইটাই অনুরোধ। বাবা, আমি যে আমার মেয়েটার কষ্ট সহ্য করতে পারতেছি না। কখনো ওকে কোনো ছেলের জন্য কাঁদতে দেখিনি। তুমি প্রথম যার জন্য ও কান্না করেছে। আমি ওকে কখনো ওর মায়ের অভাবটা বুঝতে দেইনি। যেই সময় যেইটাই চেয়েছে সেইটাই দিয়েছি। প্লিজ ওকে তুমি তোমার করে নাও। আমি চাই অতি শীঘ্রই তোমাদের বিয়ে দিয়ে দিতে। অন্তর কি বলবে বুঝতে পারছে না, তাই একটু বাহানা করে বলল, স্যার আমাদের সম্পর্কটা কি সমাজ মেনে নেবে? একজন ছাত্র হয়ে কীভাবে তার শিক্ষককে বিয়ে করতে পারে? দেখো অন্তর, ভালোবাসায় কোনো ভেদাভেদ থাকে না। ভালোবাসা একটা অমূল্য জিনিস। এটা কখনো ফুরায় না, আর ফুরালেও এটা পূরণ করা যায় ভালোবাসা দিয়েই। তোমাদের সম্পর্কটা কলেজে শুধুমাত্র একজন টিচার আর স্টুডেন্টের, কিন্তু বাহিরে এটা সম্পূর্ণ আলাদা। তো প্লিজ তুমি আর মানা করো না। কিন্তু উনি তো আমার বয়সে বড়। অন্তর বাবা প্লিজ, দেখো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার থেকে 15 বছরের বড় নারীকে বিয়ে করেছিলেন। তো আমাদের নবী যখন বিয়ে করতে পেরেছেন তাহলে এটা জায়েজ। আর সবচেয়ে বড় কথা হলো তোমরা একে অপরকে ভালোবাসো। এটার থেকে বড় তো আর কিছুই হতে পারে না। স্যার আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? স্যার একটি মুচকি হাসি দিয়ে অন্তরকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর অন্তরকে ছেড়ে দিল। আচ্ছা, উনি তোমার কি হন? অন্তর বাবাকে মিন করে। আসলে স্যার তখনই মন্ত্রী সাহেব ভাষণ দেওয়া শুরু করবে। ভাষণের এক পর্যায়ে বলতে শুরু করেন, আপনারা হয়তো বা কেউ জানেন না, এই কলেজে আমার ছেলেও পড়তো, কিন্তু সেটা মন্ত্রীর ছেলে নয়, ছদ্মবেশী মন্ত্রীর ছেলে হয়ে। তার নাম হচ্ছে অন্তর। তার এখানে আসার একমাত্র কারণ হচ্ছে অন্তর বাবা এক এক করে সব বলে দেয়। অন্তর ভাবে ব্যাপারটা সবাই খারাপভাবে নেবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে সবাই দাঁড়িয়ে করো হাততালি দিয়ে উদ্ভাবিত করে। মন্ত্রী সাহেব তার ছেলের কাছে এসে বলে, ইনি কি তাহলে আমার বেয়াইসাব? প্রিন্সিপালকে মিন করে, জি আপু। কেমন আছে বিয়া সাহেব? জি ভালো, আপনি খুব ভাগ্যবান অন্তরের মতো ছেলে পেয়ে। তাহলে আমরা বিয়ের তারিখ ঠিক করে ফেলি, কি বলেন? হ্যাঁ ঠিক বলেছেন। অন্তর বাবা তুমি যাও, সায়রার সাথে দেখা করে আসো। আমি তোমার আব্বুর সাথে তোমার বিয়ের তারিখ ঠিক করে ফেলি। জি স্যার। অন্তর শরমে সেখানে আর থাকতে পারে না। অন্তর যাচ্ছে ওর সারা পাখির কাছে, কিন্তু রাস্তা যেন শেষ হওয়ার কোনো লক্ষণই নেই। অন্তরের অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। তার এই খুশি সবসময় প্রকৃতি তার সাথে তাল মিলাচ্ছে। বয়ে যাচ্ছে তার দিকে মিষ্টি বাতাস। অন্তর উপলব্ধি করলো তার পা জোড়া কাঁপতেছে। হঠাৎ মেঘের গর্জনে সবাই যার যার মতো নিজ গন্তব্যে পাড়ি জমালো। দেখতে দেখতে পুরোটা কলেজ শূন্য রূপ ধারণ করলো। অন্তর ঠিক চোখের সামনে তার সারা পাখির বটগাছ তলায় বসে আছে। অন্তর মুগ্ধ প্রায়, এ যেন এক অন্যরকম ফিলিংস। সামনে বসা রূপসীকে দেখে নতুনভাবে প্রেমে পড়ল তার। সবুজ কালারের একটি পাতলা শাড়ি পরে আছে সায়রা, চুলগুলো ছেড়ে দেয়া, হাতে সবুজ রঙের চুড়ি। অন্তর ধরেই নিয়েছে এ যেন কোনো স্বর্গের পরী। অন্তর ধীর পায়ে তার কাছে গেল। সায়রা চমকে উঠল, বুঝতে পারল সায়রার পাশে কার আগমন ঘটেছে। ডান পাশে তাকাতেই সে রীতিমতো অবাক। শালা এমসি বিসি পিসি, তুই এখানে কেন? তোর সাহস হয় কিভাবে আমার টাচ করার? লুচ্চা বদমাশ হরিণ খরগোশ পেঁচা আন্ডা হিরণ হিরলম ভাদাইমা। অন্তর কিছু বলছে না, শুধু মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসছে। ক্লাস শুরু থেকে অন্তরের ক্লাসমেটগুলো ওদের কাণ্ড দেখতেছে। কিরে কথা বলো না কেন? গুন্ডি সবসময় গুন্ডিই থাকে, কখনো শুধরায় না। কি বললি? আমি গুন্ডি? আয় হায়, এই মেয়ে দেখি মনের কথাও বুঝতে পারে। পারি। তুই আমার সাথে থাকলে আমি তোর মনের কথা না, তোর রক্ত চলাচলের অবস্থাও বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, সরি। তোর শরীরের গুষ্টি গিলাই বলেই ইচ্ছে মতো কিল ঘুষি থাপ্পড় মারতে লাগলো। অন্তর সব সহ্য করতে না পেরে সায়রাকে নিজের বাহুডোরে নিয়ে নিল। সায়রার সব রাগ যেন নিমেষেই উদাও হয়ে গেল। সায়রা অন্তরকে জড়িয়ে ধরল। অন্তর সায়রার মাথায়
আলতো করে একটু চুমু দিল। লজ্জায় সায়রা অন্তরের বাহুডোরে মুখ লুকালো। একটু পরে সায়রা বলতে লাগলো, কখন আমাকে রেখে যাবে না তো? সব সময় তোমার বুকে আমায় আগলে রাখবে, বলো? আর কষ্ট দিবে না? কখনো আমাকে অবহেলা করবে না? কখনো যদি তুমি আমাকে অবহেলা করো, তার আগে আমার যেন শেষ হয়ে যাওয়া লাগে। খুব ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া কখনো অন্য কিচ্ছু ভাবতে পারি না, নিজের থেকে বেশি ভালোবাসি তোমায়। অন্তর কিছু না বলে কলেজের মাঠ থেকে একটা গোলাপ ফুল এনে হাঁটু গেড়ে বলতে লাগলো, ভালোবাসি তোমাকে সায়রা পাখি, খুব বেশি ভালোবাসি। গোলাপ ফুল ভালোবাসার প্রতীক। এই গোলাপ ফুলকে সাক্ষী রেখে তোমাকে বললাম, তুমি চাইলে ভালোবাসার প্রতি মুহূর্ত ছুঁয়ে দিব ফুল হয়ে। শুধু একবার বলো ভালোবাসি, যে ভালোবাসার জন্য দিতে পারি গলায় ফাঁসি। ভালোবাসি তোমাকে সায়রা পাখি। সায়রা কোনো কথা বলতে পারতেছে না। অন্তর থেকে ফুলটা নিয়ে ওকে সেই অবস্থায় জড়িয়ে ধরল। অন্তরকে উঠিয়ে, এই পাগলি, কান্না করতেছো কেন? কান্না থামাও প্লিজ, তোমার কান্না যে একদমই আমার সহ্য হয় না। অন্তরও কান্না করে দেয়। তুমি কান্না থামাবা নাকি আমি চলে যাব? না না প্লিজ, আমি কান্না করব না, তবুও তুমি যেও না প্লিজ। অন্তর একটা মুচকি হাসি দিয়ে বলল, এভাবে কেউ কান্না করে পাগলি একটা? সারা লজ্জা পেয়ে অন্তরের পিছনে গিয়ে দাঁড়ালো। অন্তর লক্ষ্য করলো আসিফ, শারমিন, সামির আর অন্তরের কিছু ক্লাসমেট দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসতেছে। সামির বলে উঠল, আপনাদের শেষ হলো? অন্তর বলে উঠল, কেমনে শেষ হবে ম্যাডাম, এতদিন পরে যে এক হলো, এত সহজে কি শেষ হয়? কিছুদিন পর অন্তর আর সায়রা দুই পরিবার এক হয়ে ওদের বিয়ে দেয়। আজ অন্তর আর সায়রার বাসর। অন্তর ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে, কারণ ওর বাসর রাত আজকে। 1000 বার বুকে থুতু দিয়ে ঘরে প্রবেশ করলো অন্তর। একই বউ আমার খাটে বসে আছে কেন? এসে সালাম করছে না কেন? দূর, ভালো লাগে না। সে আমাকে এসে পা ধরে সালাম করবে আর আমি তার মাথায় হাত দিয়ে বলবো, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। না, সে না করে খাটে বসে আছে। অন্তর মায়াবী মুখ দিয়ে তার পায়ের কাছে গেল। মাননীয় বউ, আপনার পাটা একটু দিবেন, সালাম করব। কি বলতেছো এইসব? সালাম তো আমি তোমাকে করব, তুমি আমার না শরম করতেছে তোমার সামনে যেতে, তাই যাইনি। বাকিটা ইতিহাস। 3 বছর পরে সায়রা আর অন্তরের ফুটফুটে একটা বাবু হয়। এই ওঠো, অফিসে যাবা না? ওই ওই ওই, আজকে কি বার? আজকেও অফিসে যাবো নাকি? ও, আজকে তো শুক্রবার, তবুও উঠবে। আজকে না আমাকে ঘুরতে নিয়ে যাবা? যাবো তো। অরিন কোথায়? আব্বু আম্মুর ঘরে মনে হয়। এখন ওদের বাবুটা বলে উঠল, আব্বু তুমি আম্মুকে জড়িয়ে ধরেছ কেন? তখন অন্তর বলে, আম্মু, তোমার মাম্মা একটু ব্যথা পাইছে তো, তাই একটু পাপ্পা দিয়েছিলাম। তুমি বললে না আব্বু পাপ্পা দিলে সব ব্যথা সেরে যায়, তাই একটু পাপ্পা দিয়েছিলাম। অরিন তখন বলে ওঠে, ও আচ্ছা, আমি দাদুর কাছে খেলা করি গিয়ে, তুমি মাম্মারে ব্যথা ঠিক করে দাও। এই বলে অরিন চলে যায়। এটা কি হলো শালা বদমাইশ! এটা বলে সায়রা অন্তরকে কিল ঘুষি দিতে লাগলো। এভাবে হাসি খুশি মাঝে কেটে যায় সায়রা আর অন্তরের জীবন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গল্পের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই গল্পের সিজন 2 আমাদের তমাস কথা চ্যানেলে আপলোড করা হবে। তমাস কথা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।